এই নদীর কিনারে দুইটা সময় খুবই ভালো লাগে। একটি হচ্ছে সকালবেলা, সকালে যে মৃদু বাতাস, এই বাতাসে প্রাণটা শীতল করে দেয়। আর একটা হচ্ছে সন্ধ্যার আগে ভাগে যে সময়, সানসেটের যে সময়টা, এই সময়টা কিন্তু খুবই সুন্দর একটা সময় নদীর ঘাটে সময় কাটানোর জন্য। তো এখানে দেখতে পাচ্ছেন বিভিন্ন যারা ক্ষেত খামারিতে কাজ করে থাকেন তারা কিন্তু কাজ করতেছে। এই পাশে আপনার নদী শাসনের কাজ চলছে। সুন্দর একটা পরিবেশ। আপনি এই সমস্ত জায়গাগুলো এই সময়গুলোতে যদি না আসেন তাহলে কিন্তু আপনারা এটা অনুভব করতে পারবেন না। এখানে প্রচুর বাতাস। আপনারা আমার কাছে কথার আওয়াজ কেমন শুনতে পাচ্ছেন এটা আসলে বলা মুশকিল, কারণ বাতাসে অনেক সময় এই যে সব কথার ভয়েসটা অনেক সময় বিকৃত হয়ে যায়। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আশা করি সবাই ভালো আছেন। সামনে যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে পদ্মার মূল নদী। আর এই যে এই ফসলি মাঠগুলো দেখতে পাচ্ছেন, এইগুলা হচ্ছে আপনার পদ্মা নদীর কিনারে যে চরগুলা থাকে সেই চর। দেখতেই পাচ্ছেন এখানে বিভিন্ন ধরনের চাষ করা হয়েছে। এই এই ক্ষেত্রে বাদামের চাষ করা হয়েছে। এই যে মৃদু বাতাসে প্রাণটা শীতল হয়ে যায়। দেখতেই পাচ্ছেন চারিদিকে এই যে ফসলি মাঠগুলো সবুজ গালিচার মতো ছেয়ে আছে। দেখতে পাচ্ছেন এখানে বোরো ধান লাগিয়েছেন, যদিও ফলন তেমন ভালো হয় নাই, কারণ এই যে বেশিরভাগই যে মাথার ধানগুলো পাখি বা অন্যান্য ইয়াতে খেয়ে নিয়েছে মনে হচ্ছে। এই ধানগুলো এখন শুধু ঘাস হিসেবে ব্যবহার করা হবে, কারণ এর ফলন ভালো হয় নাই। আর এই নদী এবং চরের মাঝখানে ছোট যে খাল। এই বড় ভাই কি নদীতে যান? কি জাল পাতবেন? আচ্ছা, মাছ হচ্ছে কেমন ভাই? কম না? ষাড় গরু গোসল করিয়ে নিয়ে যাচ্ছেন দুইটা লোক। আসলে গ্রামীণ জীবনে আপনারা যদি আসেন তাহলে অবশ্যই আপনারা এই ধরনের সুন্দর সুন্দর দৃশ্যগুলো দেখতে পারবেন। আসলে অসাধারণ দৃশ্য এগুলা। এখানে যে সুন্দর ফসলটি দেখতে পাচ্ছেন এইটা হচ্ছে সেই কালিজিরা। এই চরের মাটিতে কালিজিরা চাষের ভালো ফলন আসে। তো দেখতে পাচ্ছেন গাছগুলো অনেক বড় বড় হয়েছে, অনেক সুন্দর হয়েছে। যেহেতু নদীর কিনারের এই জায়গাগুলো প্রতি বছরেই বর্ষা মৌসুমে প্লাবিত হয়, এবং এই প্লাবিত হওয়ার সাথে সাথে এই মাটিগুলোতে কিন্তু প্রচুর পরিমাণে পলি মাটি আসে। এই পলি মাটি আসার ফলে রাসায়নিক সারের পরিমাণটা একটু কম লাগে। তো দেখতেই পাচ্ছেন চোখ জোড়ানো ফসলের মাঠ। আসসালামু আলাইকুম ভাই, এটা কিসের খড় ভাই? আউশ ধান না? গরুর খাওয়ানোর জন্য, সংরক্ষণ করার জন্য শুকাইতেছেন না? এই ধানগুলো কি আশেপাশে হয়ে থাকে না চরের ভিতরে? চরের ভিতরে না ভাই? দেখতে পাচ্ছেন এগুলো আউশ ধানের খড়। এগুলো বর্ষা মৌসুমে যেহেতু গরুর খাবারের পরিমাণটা কম থাকে, তো এই খড় দিয়ে কিন্তু সেই সময় গরুর খাবারের যোগান দিবে। এই কারণে কিন্তু এই খড়গুলোকে শুকিয়ে সুন্দরভাবে সংরক্ষণ করবেন। এই দেখেন এখানে দেখতে পাচ্ছেন যে সেই খড়গুলো কিন্তু এইভাবেই এখানে সংরক্ষণ করা হচ্ছে। একটু কাছে গিয়ে দেখায় আপনাদেরকে, এত সুন্দর করে এই গাদাগুলো তারা দিয়ে থাকে যেন বৃষ্টি আসলেও এই বৃষ্টির পানি ভিতরে না ঢুকতে পারে। প্রয়োজনে তারা এর উপরে যে পলিথিনগুলো আছে বড়, সেই পলিথিনগুলো দিয়ে দিবে। দেওয়ার ফলে কি এই খড়গুলো সংরক্ষিত থাকবে। সকাল সকাল ঈগল পাখিগুলো তারা তাদের খাবার অন্বেষণের জন্য এই প্রান্ত থেকে ও প্রান্ত ছুটে ছুটে বেড়াচ্ছেন। নদীর কিনার দিয়ে চলতে চলতে হঠাৎ দেখতে পেলাম
5-6 জন লোক মিলে একটি বড় গরু ভ্যান থেকে নামিয়ে নদীর পানিতে ফেলার চেষ্টা করি। এই দৃশ্যটি দেখার পরে আমি এগিয়ে গেলাম। কাছাকাছি যাওয়ার পরে ওই ভাইদেরকে জিজ্ঞাসা করলাম যে ভাই কি মারা গেছে নাকি গরুটি? তখন তারা বলল হ্যাঁ মারা গেছে। তখন কারণ জিজ্ঞাসা করাতে ওনারা বললেন যে গ্যাস ফর্ম করে গরুটি মারা গেছে। এই গরুটির আনুমানিক মূল্য ছিল 2 লাখের মতো। তো এই গরুটি ছিল প্রেগনেন্ট। কিছুদিনের মধ্যে এই গরুর বাচ্চা প্রসব হতো। ব্যাপার না, আল্লাহ ভরসা, তাওয়াক্কাল আল্লাহ। যেহেতু খামারি ভাইয়ের কপালটা খারাপ, এই কারণে এত বড় একটা গরু যে কোনো সময় বাচ্চা প্রসব করবে, অথচ সেই গরুটি তার এই নদীতে ফেলে দেওয়া লাগছে। তো ওই ভাইয়ের মনটাও দেখলাম অনেক খারাপ। তো আল্লাহ ভরসা, সবাই দোয়া করবেন এই খামারি ভাই যেন ধৈর্য ধারণ করতে পারেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।